মাইক্রোফোনটা আনমিউট আছে তোমাদের। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। বলো প্রণাম মন্ত্র। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এবার সারদা দেবী প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা আমরা সবাই শুনেছি, তাই তো? জানি তো সবাই স্বামীজিকে। হ্যাঁ, ওনার কথা জানেন না বা ওনার কথা শোনেননি এরকম ব্যক্তি হয়তো আমাদের ভারতেই নেই। শুধু ভারতে বলবো না, আমাদের সারা পৃথিবীর মানুষ ওনার কথা শুনেছেন। হ্যাঁ, ওনার কথা জানেন। স্বামীজি হচ্ছেন জগৎ প্রসিদ্ধ একজন মহাপুরুষ, তাই না? তো স্বামীজির জন্ম কত কবে জানো তোমরা? কেউ বলতে পারবে স্বামীজির জন্ম কবে? 18ই। হ্যাঁ, 1863 খ্রিস্টাব্দে। কত, কি তারিখটা কত? হ্যাঁ, 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, স্বামীজির বাবার নাম কি? হুম, স্বামীজির বাবার নাম? হ্যাঁ। আচ্ছা, তিনি পেশায় কি ছিলেন? হ্যাঁ, আইনজীবী ছিলেন। আচ্ছা, আর স্বামীজির মায়ের নাম? আচ্ছা, স্বামীজির বাড়ি কোথায় ছিল? কলকাতা। কলকাতার কোথায়? হ্যাঁ, সিমলা পাড়ায়। স্বামীজির জন্ম তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ। বাবার নাম বিশ্বনাথ দত্ত, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। আর জন্মস্থান কলকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমরা জানো এগুলো সবই। যে স্বামীজির সন্ন্যাস ধর্ম নেওয়ার আগে, স্বামী বিবেকানন্দ হওয়ার আগে স্বামীজির কি নাম ছিল? নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ দত্ত।
হুম। তো নরেন্দ্রনাথের জন্মের আগে ভুবনেশ্বরী দেবীর এক ছেলে আর চার মেয়ে ছিল। ঠিক আছে, স্বামীজির জন্মের আগে। তো তাদের মধ্যে মাত্র দুই মেয়ে জীবিত ছিল। ওই এক ছেলে এবং অপর দুই মেয়ে মারা যায়। দুজন মাত্র জীবিত ছিল। তো সেই সময় ভুবনেশ্বরী দেবী পুত্র কামনায় প্রত্যেক দিন বীরেশ্বর শিবের পুজো করতেন। হ্যাঁ, ওই কাশী বিশ্বনাথের মন্দিরের কথা শুনেছো? তো সেখানে কাশীতে স্বামীজির ওনার একজন ওই স্বামীজির মায়ের একজন আত্মীয় ওখানে থাকতেন। তো তিনি প্রত্যেক দিন তাকে মানে বীরেশ্বরের পুজো দিতে বলতেন প্রত্যেক দিন। হ্যাঁ। তো তারপরেই কিন্তু নরেন্দ্রনাথের জন্ম হয়। তো সেই কারণে ভুবনেশ্বরী দেবী বিশ্বাস করতেন কি যে বীরেশ্বর শিবের আশীর্বাদেই তিনি পুত্র লাভ করেছেন। তাই তিনি ছেলের নাম রেখেছিলেন বীরেশ্বর। পরে অন্নপ্রাশনের সময় ওনার নাম বীরেশ্বর থেকে বদলে রাখা হয় নরেন্দ্রনাথ। হুম। কিন্তু বাড়িতে ওই বীরেশ্বর নামটার অপভ্রংশ করে সবাই ওনাকে বিলে বলে ডাকতেন। আমরা জানি এটা যে নরেন্দ্রনাথের ছোট ডাক নাম ছিল বিলে। তো সবাই ওনাকে বিলে বলে ডাকতেন। পরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করে তিনি নরেন্দ্রনাথ থেকে হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। হুম। দেখো, এখানে স্বামীজির বাড়ির কিছু পৈতৃক বাড়ির অ্যানসেস্ট্রাল হাউস অফ স্বামী বিবেকানন্দ বাড়ি, মানে ওনার পৈতৃক বাড়ির দেখো কিছু ছবি দিয়েছি। তোমরা কখনো গেছো ঘুরতে স্বামীজির বাড়িতে, পৈতৃক বাড়িতে, কলকাতায়? কেউ গেছো? আচ্ছা, দেখো এইটা হচ্ছে স্বামীজির বাড়ির ঢোকার দেখো মেন গেট এটা। ঠিক আছে, এখানটা দিয়ে ঢোকে। এটা সামনের, স্বামীজির বাড়ির সামনেটা। হুম। এই প্রথম ছবিটা যেখানে হাতটা ঘুরছে দেখছো এইটা। হ্যাঁ। তারপরে দেখো এই সাইডে দেখো, ডান দিকে এইটা, এইখানটা হচ্ছে বলা হয় স্বামীজির আতুর ঘর, মানে এইখানটাতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। আগেকার দিনে তো বাড়িতেই বাচ্চাও জন্মাতো, হসপিটালে তো যেত না, অত হসপিটালে যাওয়ার ব্যাপার ছিল না, বাড়িতেই হতো। তো এই জায়গাটায় স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। তাই এটাকে বলা হয় স্বামীজির আতুর ঘর। তারপরে দেখো এখানে এসো, এটা হচ্ছে স্বামীজির ঘর। স্বামীজি এই ঘরে থাকতেন। আর যে শিবের পুজো করতেন না ভুবনেশ্বরী দেবী, এইটা হচ্ছে সেই শিব ঠাকুর। হ্যাঁ, এখানে পুজো করতেন ভুবনেশ্বরী দেবী। ঠিক আছে, দেখেছো এই ছবি ওটা? এরপর নেক্সট দেখো, এটা হচ্ছে উঠোন, বাড়ির উঠোনটা। হুম। এটা একটা স্বামীজির ফটো দিয়ে এখানে পুজো করা হয় আছে। এটা একটা ওই বারান্দা টাইপের আছে, বারান্দা, ওই এই জায়গাগুলো আর কি। আর এইখানটা দিয়ে ঢুকে এইদিকে দুটো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া হয়। হ্যাঁ, তারপরে দেখা হয়ে যাচ্ছে। তো আমি তো এই ইউনিভার্সিটিতেই পড়েছি যেখান থেকে তোমাদের ক্লাসটা নেওয়া হয়, তো এখানেই আমি পড়েছি। তো আমরা যখন প্রথম এখানে ভর্তি হই, আমাদের স্বামীজির বাড়িতে ক্লাস হতো। আমরা বেলুড় মঠে থাকতাম আর স্বামীজির এই বাড়িতে আমরা ক্লাস করতে যেতাম। তো এখানটা দিয়ে ঢুকে আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গিয়ে একটা রুম ছিল আমাদের, সেখানে আমরা ক্লাস করতাম। ঠিক আছে। তো দেখলে স্বামীজির বাড়ির ছবি, কখনো ঘুরতে যাবে, ঠিক আছে, ছুটি থাকলে স্কুলে ছুটি টুটি পড়লে ঘুরে আসবে, দেখবে ছবিতে দেখার থেকে তো সামনাসামনি দেখলে বেশি ভালো লাগবে, তাই না? ঘুরে আসবে। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য এবং ভারতের যুগপুরুষ স্বামী বিবেকানন্দ ঊনবিংশ শতকের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। হ্যাঁ, যার আলোতে আমাদের সমগ্র ভারত তথা পৃথিবী আলোকিত হয়েছিল। হুম। তো ভারত আত্মার মূর্ত বিগ্রহ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গিয়ে সেখানে ভারতের সনাতন হিন্দু ধর্মকে বিশ্ববাসীর সামনে বিশ্বের
অন্যতম প্রধান ধর্ম হিসেবে স্থাপিত করেছিলেন। বুঝলে? আমাদের ভারতের উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত সর্বত্র তিনি নবজাগরণের বার্তা বহন করেছিলেন। হ্যাঁ, দিয়ে বার্তা বহন করে ভারতবাসীর মনে পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। বুঝলে? ভারতের শেষ প্রান্তে মানে কন্যাকুমারিকায়, দক্ষিণে কন্যাকুমারিকায় সমুদ্র, চারিদিকে সমুদ্র, আর মাঝখানে একটা শিলাখণ্ডের উপরে স্বামীজি ধ্যান করতে করতে ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চলচ্চিত্র দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, এরকম এইটা হচ্ছে সেই শিলাখণ্ড, চারিদিকে সমুদ্র, মাঝখানে একটা পাথর, পাথর ছিল, এটা পুরোটা একটা পাথর। দেখতে পাচ্ছ? এবার পরে এটা স্বামীজির স্মৃতি হিসেবে এখন এটা একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে, এখানে সবাই ঘুরতে যায়। ঠিক আছে, দেখো কত ছবিটাই দেখতে পাচ্ছ কত লোকজন রয়েছে। হ্যাঁ, এখানে একটা মন্দির তৈরি হয়েছে। তো আগে এটা একটা পাথর ছিল পুরোটা, এই মন্দির টন্দির কিছু ছিল না। এটা স্বামীজি এখানে যাওয়ার পর একটু মন্দিরগুলো তৈরি হয়েছে স্বামীজির স্মৃতি হিসেবে। তো এই এখানে বসে, এই পাথরটার উপর বসে তিনি ধ্যান করেছিলেন। হ্যাঁ, এবং ভারতের, এটাকে বলা হয় স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, বিবেকানন্দ রক নামে পরিচিত, কন্যাকুমারিকায় আছে এটা। তো এখানে এই শিলাখণ্ডটায় বসে তিনি ধ্যান করেছিলেন এবং ভারতের যে অতীত গৌরব এবং সেই সময়কার ভারতের যে বর্তমান দৈন্য এবং দুর্দশার অবস্থা, এবং সেই দৈন্য দুর্দশা কাটিয়ে ভারতের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসতে চলেছে, সেটা তিনি ধ্যান করে দেখতে পেয়েছিলেন। দিয়ে পরে তিনি সেখান থেকে এখান থেকে লোকালয়ে ফিরে সকলের দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলেন যে, ওঠো, জাগো, সুদীর্ঘ রজনী অবসান প্রায়া। ওঠো, জাগো ভারতবাসী, আর কতদিন মৃত্যুর ঘুমে আচ্ছন্ন থাকিবে। ওঠো, জাগো, জগৎ সভা তোমারই প্রতীক্ষারত। অর্থাৎ ভারত অনেক দিন ধরে অজ্ঞতা, দুর্বলতা, পরাধীনতা, হ্যাঁ, দাসত্ব বোধের অন্ধকারে ডুবেছিল। এটাই বলছে, এটাই সুদীর্ঘ রজনী, এটাই হচ্ছে সুদীর্ঘ রাত। তো স্বামীজি ধ্যানমগ্ন অবস্থায় দেখেছেন যে ভারতের সেই সুদীর্ঘ রাত, হ্যাঁ, সেই সুদীর্ঘ রজনী এখন শেষের পথে। তাই তিনি ভারতবাসীকে বলছেন যে, আর ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো। হ্যাঁ, অর্থাৎ দাসত্ব, দুর্বলতা, অজ্ঞতা, এগুলোকে সব দূরে সরিয়ে ফেলো। দিয়ে আত্মবিশ্বাসের অভাব, কর্মবিমুখতা, ভীরুতা এবং নিষ্ক্রিয় আহ, জীবনযাপন, এগুলোকে স্বামীজি মৃত্যুর ঘুম বলছেন। তো এই অবস্থা থেকে জাতির কি হয়, এই অবস্থায় যদি থাকতে থাকে তাহলে জাতির ধ্বংস হয়। তাই তিনি ভারতবাসীকে প্রশ্ন করছেন যে, আর কতদিন মৃত্যুর ঘুমে আচ্ছন্ন থাকবে, আর কতদিন এই রকম অবস্থায় চলবে। তাই তিনি বলছেন যে সমগ্র বিশ্ব আমাদের ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত যদি নিজের শক্তি, জ্ঞান, হ্যাঁ, নিজের আদর্শকে জাগিয়ে তোলে, তাহলে সে বিশ্বকে পথ দেখাতে পারবে। তাই জগৎ সভা তোমারই প্রতীক্ষারত, অর্থাৎ সমগ্র বিশ্ব তোমার অবদান মানে ভারতবাসীর অবদানের জন্য অপেক্ষা করছে। তাই ভারতবাসীকে নিজের শক্তি চিনে নিয়ে কর্মে, নিজের কর্মে, চিন্তা এবং আদর্শে জেগে উঠতে হবে, এবং সময় নষ্ট না করে ভারতবাসী হিসেবে নিজের দায়িত্ব নিজেকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটাই স্বামীজি বলছেন। ওনার আশা ছিল কি, স্বামীজির আশা ছিল যে ভারতের তরুণ সমাজ এই দায়িত্বটা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারবে এবং ভারতকে, আমাদের ভারতবর্ষকে তার পূর্ব গরিমা ফিরিয়ে দিতে পারবে। বুঝলে? তাই তিনি নতুন যুগের ইতিহাস রচনায় বিশেষ করে তরুণ সমাজকে আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, তার আগমনে তমসাচ্ছন্ন ভারত কর্মযোগে জেগে উঠেছিল। এবার স্বামীজি যে শুধু সেই যুগের মানুষের কাছে পথপ্রদর্শক ছিলেন তা কিন্তু নয়। হ্যাঁ, তিনি এই যুগের, আমাদের যুগেরও, আমাদেরও পথপ্রদর্শক। তার উপদেশ অনুসারে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। তো তরুণ সমাজকে আহ্বান জানিয়ে স্বামীজি বলছেন, দেখো যে আহ, হে মহাপ্রাণ,
ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হয়, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গেই আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে এবং নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। তো স্বামীজি তরুণ সমাজকে বলছেন যে তোমরা জেগে ওঠো, অর্থাৎ অলসতা অলসতা কাটিয়ে, ভীরুতা কাটিয়ে সাহস এবং শক্তি নিয়ে কি কাজ শুরু করো। জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? অর্থাৎ জগতের মানুষ অনেক জগতের মানুষের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যা আছে। তো এমন অবস্থায় বসে থাকা বা অলস থাকা একদম ঠিক নয়। হ্যাঁ, এখন ঘুমানো সাজে না, এটা কাজ করার সময়। তাই তিনি চাইছেন যে আমাদের ভিতরের শক্তি, সাহস এবং আত্মবিশ্বাস এবং কি মানবতাবোধ, এগুলো যেন জেগে ওঠে। তাই তিনি বলছেন যে প্রথমে মনের ভিতরে সেই শক্তিকে ডাক দিতে হবে। আমি কিছু করব, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আমি আহ, মানুষের উপকার করব। হ্যাঁ, তো যতক্ষণ না এই ভালো শক্তিগুলো জেগে উঠছে ততক্ষণ আমাদের কি চেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের মনের ভিতরের ভালো মানুষটাকে জাগিয়ে তুলতে হবে। তো এর থেকে ভালো কাজ জীবনে আর কিছুই হতে পারে না। জীবনে ভালো কাজ করার পথে বিভিন্ন ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু পথ চলতে চলতেই সব ঠিক হয়ে যাবে। তাই স্বামীজি বলছেন যে আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে এবং নিজের কার্য সাধন করে। অর্থাৎ কোনো ভালো কাজ করার আগে অনেক প্ল্যান প্রোগ্রামিং করে তারপর কাজ শুরু করতে হবে, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, যেটা করবে ভাবছো সেই কাজটা শুরু করে দিতে হবে। শুধু সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার দিকে আমাদের ধ্যান দিতে হবে। কাজটার প্রতি সততা থাকতে হবে, কাজটার প্রতি চেষ্টা থাকতে হবে। তাহলেই দেখবে কাজটা করতে করতে কাজ করার পথ আপনা আপনিই তৈরি হয়ে যাবে এবং কাজটা ঠিকভাবে সাধন হয়ে যাবে। এটাই স্বামীজি বলছেন। ঠিক আছে, তো স্বামীজি দেশের উন্নতির জন্য এই যে দায়িত্ববান তরুণ সমাজ চাইছেন, তার জন্য কি ছোট থেকেই মানুষকে তার নিজস্ব কর্মের প্রতি দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, যে সময়ে যেটা কাজ, সেই সময় সেই কাজটাকে সঠিকভাবে দায়িত্ব সহকারে সততা নিয়ে করার চেষ্টা করতে হবে। তবেই তো স্বামীজি আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য এবং সেই উজ্জ্বল ভবিষ্যৎকে ধরে রাখার জন্য যেসব মানুষ চাইছেন, হ্যাঁ, সেই রকম মানুষ গড়ে উঠবে, তাই না? তো তোমরাও তো এই দেশের নাগরিক। তো এখন তোমাদের কি বিদ্যা অর্জনের সময়, তোমরা এখন বিদ্যার্থী। তাই বিদ্যা অর্জনের সময় একজন বিদ্যার্থীদের যে মূল কাজ বা মূল দায়িত্ব সেটা ঠিকঠাকভাবে পালন করতে হবে, বিদ্যা অর্জনটা ঠিকঠাকভাবে পালন করতে হবে। হ্যাঁ, তো সঠিক বিদ্যা অর্জন করার জন্য একজন বিদ্যার্থীকে কয়েকটা পথ অবলম্বন করতে হয়। তো সেগুলো তোমাদের জানতে হবে, সেই পথগুলো কি কি। তো দেখো, আমি একটা শ্লোক দিয়েছি। ঠিক আছে, এই শ্লোকটায় বিদ্যার্থীদের কি কি লক্ষণ থাকা উচিত সেগুলো বলা আছে। এই শ্লোকটা আমরা পরের দিন করব। তোমাদের ক্লাসে ঘন্টা পড়ে গেছে না? আচ্ছা, তো এই শ্লোকটা আমরা নেক্সট দিন পড়বো। ঠিক আছে, আজকে এতটাই থাক।